দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সিরামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। সঙ্গে রয়েছে মৌসুমী এবং আজকে আমার সঙ্গে আছেন আমার ভীষণ ভালোবাসার একজন মানুষ, এবং এই শব্দটি খুব পরিচিত, আমি জানি যে আমাকে এটা বলতে হয়, কিন্তু আসলেই যদি বলি সেই মানুষটির কাছ থেকে যে কোনো খেলার শোয়ের আগে আমি সবসময় অনেক সহযোগিতা নিয়ে থাকি, এবং সেই মানুষটি কথা বলা শুরু করলে অনর্গল কথা বলতে থাকেন, এবং ক্রিকেট বা খেলাধুলা, ফুটবল অথবা অন্য যে কোনো স্পোর্টস নিয়ে আমি বলি না কেন, সেই স্পোর্টস হচ্ছে তার প্রাণ। আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস বাংলার এডিটর এবং সেই সাথে আমাদের সবার ভালোবাসার স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। কেমন আছেন? থ্যাংক ইউ। সকালবেলায় শো শেষ করে গিয়ে আবার যে সন্ধ্যাবেলায় চলে আসতে হলো এই সেটে, রাইট। কিন্তু এখন ক্রিকেটের ব্যস্ততা যা, তাতে এই আপনার ফাইনাল পর্যন্ত এরকম ভাবেই ব্যস্ততা থাকতে হবে একদম। বাট সকালের ম্যাচটা মানে 10 ওভারে শেষ হয়ে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজ এত ভালো খেলেছে, যদিও প্রতিপক্ষ ইউএসএ। একটু যদি যাই বাংলাদেশ প্রসঙ্গে, এবং বাংলাদেশ প্রসঙ্গে যাবো এই কারণেই কারণ আজকে আসলে বাংলাদেশের ম্যাচ তো বটেই, আর আজকের পর আর একটি ম্যাচ বাকি থাকবে 25 তারিখে, সেটা হচ্ছে আফগানিস্তানের এগেনস্টে। বাট আজকের ম্যাচটা ভীষণ ভাইটাল, যদিও প্রথম ম্যাচে খুব দুঃখজনক, পরে মানে কি বলবো, আসলে অস্ট্রেলিয়া এত ভালো খেললো এবং বাংলাদেশ ট্রাই করেছিল, বাট সেই জায়গা থেকে হয়নি, আলটিমেটলি আমরা কিছু করতে পারিনি। আজকের ম্যাচ প্রসঙ্গে যাব, কি বলতে চাই না? আজকের ম্যাচটা বাংলাদেশ দলের জন্য আপনি যেভাবে বললেন যে খুবই ভাইটাল। যদি আপনি বিশ্বকাপের আপনি সামনে বাড়ার আশাটুকু জিয়ে রাখতে চান, তাহলে এই ম্যাচটুকু অবশ্যই আপনাকে জিততে হবে। কারণ গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচ যদি আপনি হারেন সুপার 8-এ, তাহলে আপনার জন্য এই সামনে বাড়ার পথটুকু রুদ্ধ। সেক্ষেত্রে আপনি শেষ ম্যাচ যেটা খেলবেন আফগানিস্তানের সাথে, সেটা শুধুমাত্র আনুষ্ঠানিকতার একটা ম্যাচ হবে। সো বাংলাদেশ যদি বিশ্বকাপে টিকে থাকতে চায়, আজকের এই ম্যাচটায় তাদেরকে সেরা ক্রিকেট খেলতে হবে এবং ম্যাচটা জিততে হবে, সবচেয়ে বড় বিষয়টা হলো। আর আপনি আগের ম্যাচটার কথা যেটি বললেন, সেখানে বাংলাদেশ যে চেষ্টা খুব একটা করেছিল ম্যাচ জেতার জন্য, আমার কাছে কিন্তু মনে হয়নি। কেন মনে হয়নি বলি, আপনি দেখবেন যে সেখানে দেখে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে খুব কম্পিটিশন করার জন্য ম্যাচটা খেলছে, তা কিন্তু না। দেখে মনে হয়েছে যে খেলার জন্য খেলা। এই কারণে আমি ছোট্ট ব্যাখ্যায় যাই, আপনি দেখবেন যে সেখানে টপ অর্ডারের যে দুই ব্যাটার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত, তারা দুজনে যে কায়দায় খেলেছেন, নাজমুল হোসেন শান্ত খুব যে একদম মারকুটে খেলেছেন তা কিন্তু না। 36 বলে তিনি 41 রান করেছেন। টি-20তে ধরুন আপনি যখন 36 বল খেলে ফেলবেন, তখন আপনার কাজটুকু হবে, বিশেষ করে আপনি যখন টপ অর্ডার ব্যাটার থাকবেন, তখন আপনার কাজটুকু হবে কিন্তু একেবারে 18 বা 19 নম্বর ওভার পর্যন্ত আপনাকে শেষ করে দিয়ে আসাটা, বা আপনাকে লম্বা সময় জুড়ে আপনি খেলবেন, যাতে আপনি যে উইকেটটা বুঝে নিতে পেরেছেন, পরিস্থিতি বুঝে নিতে পেরেছেন, এবং যে বোলার যারা রয়েছে প্রতিপক্ষের বোলার, তাদেরকে আপনি একটু অ্যাসেসমেন্ট করতে পেরেছেন, সেই কাজটুকু আপনি বাদবাকি আর কাউকে যেন করতে না হয়, আপনি সেই দায়িত্বটুকু একদম শেষ পর্যন্ত পালন করবেন। সেটা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সে অর্থে বলা যেতে পারে যে হ্যাঁ, তিনি একটা স্বস্তির বিষয় যে অন্তত 40 রানে ফিরেছেন, যেটা কিন্তু টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে আমরা পেছনের 4 ম্যাচে বা 5 ম্যাচে দেখতেই পাইনি। আর ওয়ারেজ আপনি যদি লিটন দাসের কথা বলেন, তাহলে আমি বলবো যে তিনি আসলে এই ম্যাচটা খেলেছেন শুধুমাত্র তার নিজের জন্য, দলের জন্য নয়। কেন? তিনি টিকে থাকতে চেয়েছেন। তো আপনি টিকে থাকতে চাইলে, দিস ইজ ভেরি ব্যাড। আপনি টিকে থাকতে চাইলে কিন্তু টি-20তে কখনো আপনি চ্যালেঞ্জিং স্কোর একটা দাঁড় করাতে পারবেন না। আর আপনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে যখন খেলবেন, সেখানে যখন আপনি মাত্র 140 রান করে সেই রান করবেন, সেখানে অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলকে আটকানোটা ভেরি টাফ। সেখানে আপনার আমার মনে হয় যে বাংলাদেশ দলের সামনে সুযোগটা ছিল। আপনি নাজমুল হোসেন শান্ত বলছিলেনও যে আমরা এখানে 170 রান করার একটা সুযোগটা ছিল, সেটা আমরা করতে পারিনি। 20 ওভার পর্যন্ত বাংলাদেশ ব্যাট করেছে, কিন্তু রান হয়েছে মাত্র 140। এখন পর্যন্ত এই বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অন্যতম একটা বড় সমস্যার বিষয়টা হলো যে আমরা অনেক বেশি বল নষ্ট করছি কোন অর্থে, যে ডট বল দিয়ে দিচ্ছি, এবং ডট বল দিতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে যে শেষের দিকে মনে হচ্ছে যে রানটা অ্যাক্সিলারেট করার প্রয়োজন রয়েছে, কিন্তু শেষে সেরকমভাবে আমাদের তো আর ওয়েস্ট ইন্ডিজের মতো প্লেয়ার নেই যে আপনি সেরকমভাবে ঝড়ো ইনিংস খেলতে পারবেন। একজন ক্রিকেটারও সেরকমভাবে খেলতে পারছেন না, শুধুমাত্র একজন বাদে, তাহিদ হৃদয়। এখন পর্যন্ত যদি আপনি এই বিশ্বকাপের সাফল্য এবং ব্যর্থতার হিসেব করেন, সেখানে দেখবেন যে তাহিদ হৃদয়ের ব্যাটিংটাই শুধুমাত্র আপনার টি-20 মানের হচ্ছে বা টি-20 কেন্দ্রিক হচ্ছে, আর বাদ বাকিদের দেখে মনে হচ্ছে যে তারা বোধহয় ওয়ানডে অথবা কেউ তো খুব সম্ভবত টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। সো এটি করলে আপনি কখনোই একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারবেন না। যেখানে খেলাটা হয়েছিল ব্যাটিং উইকেটে ছিল, সেই ব্যাটিং উইকেটে অ্যান্টিগায়, সেই ব্যাটিং উইকেটে আপনি প্রথমে ব্যাট করার সুযোগটা পেয়েছিলেন, কিন্তু সেটা আপনি কাজে লাগাতে পারেননি। কারণ আপনি যদি প্রভাব দেখাতে পারেন, তখন আপনি কিন্তু দেখবেন যে এগিয়ে যাওয়ার বিষয়টা আপনার মধ্যে থাকে এবং দলও তখন এগিয়ে যায়। সো বাংলাদেশ দলকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচে যতক্ষণ পর্যন্ত ছিল, কোনো সময় মনে হয়নি যে একটা প্রভাব বিস্তার করে খেলছে বা আপনি প্রভাবটা রাখতে পারছে। ওয়ারেজ আপনি যদি উল্টো দিকে আসেন, দেখবেন যে অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নেমেছে, শুরু থেকেই তারা কিন্তু একটু মারকুটে ভঙ্গিতে ছিল এবং তারা পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করেছে শুরু থেকেই। কারণ তারা জানে যে এই ম্যাচটা বৃষ্টির কারণে আপনি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এই কারণে এটার জন্য আপনি 6 ওভারের মধ্যে তারা এমন রান করে ফেলেছে যেটাতে আপনার বৃষ্টি আইনে তারা বাংলাদেশের তুলনায় এগিয়ে থাকবে। সো দিস ইজ দ্য প্ল্যানিং।
এবং ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু তাই। ওয়েস্ট ইন্ডিজের জিনিসটা একটু 10 ফিরে ওভারের যাচ্ছি, মধ্যে মানে কমপ্লিট করা 10 ওভারের মধ্যে শুধু না, আপনি আরো কম ওভারের মধ্যে হয়তো তারা করতে পারতো। তারা দেখেছে যে তাদেরকে 14 ওভারের মধ্যে যদি তারা এই ম্যাচটা জিততে পারে তাহলে তারা রান রেটে অনেক এগিয়ে যাবে বাদবাকিদের তুলনায়। সেই কাজটা তারা সফল করতে পেরেছে। সো ক্রিকেটে শুধুমাত্র আপনাকে জয়ের জন্য চিন্তা করলে হবে না, আপনাকে জিততে হবে এবং হ্যান্ডসামলি জিততে হবে। বিশেষ করে যখন আপনি এই ধরনের গ্রুপ পর্যায়ে খেলবেন, সেখানে রান রেটটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। অনেক অনেক ক্যালকুলেটিভ হতে হবে, না হলে আসলে হবে না। আমি এবার একটু র্যাপিড ফায়ারে যাব, খুবই খুবই সহজ প্রশ্ন আপনার জন্য। পাকিস্তান ক্রিকেটে সুলতান অফ সুইং বলা হয় কাকে? ওয়াসিম আকরাম। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। তিনি রয়েছেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত, কমেন্ট্রি করছেন। হ্যাঁ। আজকে সকালেও দেখলাম তিনি কমেন্ট্রি করছিলেন। আমরা আসলে মানে এই যে ওয়ার্ল্ড কাপে যখন একটা বল ব্যবহার করি, সেই বলের ওয়েটটা কত হয় নরমালি মেন্সদের জন্য? এখানে দেখেছিলাম একটা বল রাখা ছিল, ওটা ধরলে একটু হয়তো বলতে পারতাম। খুব সম্ভবত আপনার 170 গ্রামের নিচে। রাইট, 163 গ্রামস। রাইট। একটা ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত নরমালি? 22 ইয়ার্ডস, 22 গজ। এই কারণে বলা হয় যে এটা 22 গজের খেলা। ওকে। বাংলাদেশের কোন বোলারকে দ্য ফিজ বলা হয়? সবাই মুস্তাফিজ, জানে, নিশ্চিত। সবাই জানে সেটা। এখন বলতে হবে, আমরা জানি যে মোহাম্মদ আশরাফুলের একটা বড় একটা মানে গল্প আছে এবং সেই স্কোর এখনো কেউ পার করতে পারেনি, সবচেয়ে ফার্স্টেস্ট 50। সেটা কত বলে ছিল? 19 বলে। উত্তর সঠিক হয়েছে। এটা পর্দায় ছবি দেখব, ছবি দেখে বলতে হবে যে তিনি কে। খুবই সহজ। সাকিব আল হাসান। আমারও তাই মনে হচ্ছে, দেখি কে, আমি এখনো জানি না। দাঁড়ানোর স্টাইল দেখে মনে হচ্ছে তাই। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, কারণ এমন ভাবে তিনি দাঁড়িয়েছেন। সো আজকের ম্যাচের প্রসঙ্গে চলে যাব একটু। যদি আমি আসলে মানে ক্যাপ্টেন্স প্রোফাইলটা দেখে নেই এই মুহূর্তে, দুই দলের ক্যাপ্টেনের কিন্তু খুব একটা ভালো পর্যায়ে নেই এই বিশ্বকাপে। রোহিত শর্মা ভালো খেলছেন না এবং নাজমুল হোসেন শান্ত গত ম্যাচেই শুধু একটু হাইয়েস্ট স্কোর তিনি করেছেন। টপ অর্ডার এবং দুজনেই টপ অর্ডারে ব্যাট করে থাকেন। আপনি দেখুন স্ট্রাইক রেটটা একজন টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে 100 স্ট্রাইক রেটটা, বিশেষ করে টি20তে 107, আপনি খুব একটা মানসম্মত বলতে পারবেন না আপনি টি20তে। আপনি এটি যদি আপনার লোয়ার অর্ডার ব্যাটারের যদি হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু তিনি টপ অর্ডার ব্যাট করে থাকেন এবং তার মূল কাজটাই হলো ব্যাটিং করাটা। সো টি20তে আপনার স্ট্রাইক রেটটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, যে আপনি অন্তত এই 130 বা 140 বা 150 হলে এটা একটু মানানসই হতো। সো আশা করছি যে নাজমুল হোসেন শান্ত এখন 3 ফরম্যাটেই বাংলাদেশ দলের ক্যাপ্টেন রয়েছেন এবং তিনি টপ অর্ডার ব্যাট করে থাকেন, যদি তার স্ট্রাইক রেটটা এখন একটু উন্নত হয়। দেখতে পাচ্ছি রোহিত শর্মা, ইন্ডিয়া, এজ 37, প্লেইং রোল, টপ অর্ডার ব্যাটার, রানস 4050 এবং স্ট্রাইক রেট 139.31। যেটি বলছিলাম এটাই আপনি ধরেন আপনি মানানসই এক ধরনের বোঝাই যাচ্ছে, এবং তার বয়স কিন্তু 37 হয়ে গেছে এবং খুব সম্ভবত এটি তার শেষ বিশ্বকাপ। আর লম্বা সময় ধরে তিনিও ক্যাপ্টেন রয়েছেন। এখন পর্যন্ত হয়তো সেরকমভাবে সাফল্য পাননি, অর্থাৎ বৈশ্বিক কোনো আসরে জিততে পারেননি। এই বিশ্বকাপে তারা কিন্তু জেতার জন্য এসেছে। এক্স্যাক্টলি, যদিও এটা গুগলের প্রেডিকশন 88% সম্ভাবনা ইন্ডিয়ার এবং বাংলাদেশের রয়েছে। না, এখন পর্যন্ত এই সম্ভাবনার পক্ষে তো যাওয়া যাবে না, কারণটা হলো যে ম্যাচ পরিস্থিতি দেখতে হবে, এবং আমরা যতদূর জানি যে এই ম্যাচটা এখন পর্যন্ত আপনার রেইনের একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা আশা করছি যে রেইন যাতে না হয় বা বৃষ্টি যাতে না হয়, আমরা একটা ফুল ম্যাচ দেখতে পাই, প্রপার একটা ক্রিকেট ম্যাচ দেখতে পাই। আমি এখন খুব মানে এই অনিয়ারই বলতে হচ্ছে, আমি সত্যি বলছি, যখন প্রথম ইনিংস শেষ হলো 140 করলো বাংলাদেশ, আমি খুব চাচ্ছিলাম যে বৃষ্টির কারণে খেলাটাই না হোক, ওই ডিএলস মেথডে আর না যাক, তাহলে হয়তো খুব ভালো হতো। এবং খুব চাচ্ছিলাম যে যদি খেলাটা না হয় তাহলে 1-1 পয়েন্ট করে হয়ে যেত, সেটা খুব ভালো হতো। বাট কিছু করার নেই। বাংলাদেশকে জিততে হলে খেলেই জিততে হবে, কারণ আপনি বৃষ্টির দয়ায় যদি আপনি ম্যাচ জিতেন তাহলে দেখবেন যে আপনি হয়তো নিজের শক্তিমত্তা বা সামর্থ্যের যে বিষয়টা রয়েছে সেটাও সম্পর্কে আপনি প্রপার কোনো ধারণা পাবেন না। সো বাংলাদেশ যদি জিততে হয় অবশ্যই তাকে যে মানে দলকে ভালো ক্রিকেট খেলে এবং মাঠের ক্রিকেট খেলেই জিততে হবে। আমাদের প্রবলেমটা কিন্তু ব্যাটিং লাইন আপে, মানে বোলিং এ না। যদিও আমরা লাস্ট ম্যাচে যে বল করা হয়েছে সেই বোলিং প্রসঙ্গে যদি একটু ঘুরে আসতে চাই, যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা যে ম্যাচটা খেলেছি সেই ম্যাচে বোলিং আপনার কেমন লেগেছে? না, সেটা একটা রিয়েলিটি চেক। কারণটা হলো যে বাংলাদেশের আগে যে কয়েকটা ম্যাচে ভালো বোলিং করেছিল সেখানে আপনি দেখবেন যে উইকেট কিন্তু সুবিধায় ছিল। বাংলাদেশ সেই উইকেট থেকে একটা ভালো পেসাররা অ্যাডভান্টেজ পেয়েছিলেন। উইকেটে একটু বল গ্রিপ করছিল, একটু দেরিতে ব্যাটে আসছিল, একটু অসমান বাউন্স ছিল, সবকিছু মিলে বল কাটারও হচ্ছিল সেখানে খুব ভালোভাবে। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা আমরা খেলেছি সেখানে আপনার তেমনভাবে উইকেট থেকে সহায়তাটা পাইনি বলেই আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা খুব সহজে বাংলাদেশ দলের বোলারদেরকে আমরা খুব প্রশংসা করছিলাম এবং চ্যাম্পিয়ন বোলার হিসেবে ভাবছিলাম, তাদের কেউ কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি। এই কারণে আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো যে আপনি কন্ডিশনের ব্যবহার তো অবশ্যই করবেন, উইকেট থেকে সাপোর্ট থাকলে সেটা অবশ্যই করবেন, কিন্তু সবসময় সেই সাপোর্টটা পাবেন তা কিন্তু না।
আপনি তুলনা যদি করতে হয়, আপনি দেখুন জসপ্রীত বুমরা, তিনি কিন্তু যে কোনো জায়গা থেকে বা যে কোনো উইকেট থেকে সেই আনপ্লেয়েবল রয়ে গিয়েছেন এখন পর্যন্ত ব্যাটারদের কাছে। সো জসপ্রীত বুমরা যদি পারেন তাহলে আমরা কেন পারবো না? জসপ্রীত Exactly. বুমরা পারছেন কারণ তিনি সেই স্কিলটা সেই সময় প্রয়োগ করতে পারছেন। আমাদের সেই সময়টা কিছুটা হলেও একটু ঘাটতি রয়েছে। একদম অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো এক্সট্রা প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি।